আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আমি আব্দুর রহমান স্যার, সিনিয়র শিক্ষক বাংলা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 4 শাখা উত্তরা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো নেই, তাই না? আমরা সবাই জানি যে আমরা একটা সংকটময় সময়, একটি মহা বিপদের মধ্য দিয়ে আমরা একটা সময় অতিক্রম করছি। তাই তো তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই। এটা সত্যি অনেক খারাপ লাগছে, তোমাদেরকে ভীষণ মিস করছি। তো এই সময় আমাদের, যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যেতে পারছো না, আমরাও যেতে পারছি না, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাসায় সময়টাকে কাজে লাগানো। তো এর থেকে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস থেকে নিজেকে সেফ রাখা, কোনো কারণ ছাড়া বাহিরে ঘোরাঘুরি না করা, কোনো কারণ ছাড়া এদিকে সেদিকে কোনোভাবেই না যাওয়া। কারণ আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা অনেক ঘুরতে পারবো, অনেক জায়গায় যেতে পারবো, আবার সাক্ষাৎ করতে পারবো, তাই না? তো এই জন্য এই সংকটময় সময় স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া এবং এই রোগ থেকে মুক্তির জন্য সবসময় প্রার্থনা করা, আর সময়টাকে বাসায় বসে অবশ্যই লেখাপড়া করবে, শিখবে। এই অনলাইনে যে ক্লাসগুলি আমরা নিচ্ছি সেই ক্লাসগুলি তোমরা প্রতিনিয়ত দেখবে। তো আর দেরি না করে আজকের তোমাদের সাথে আমি আলোচনা করব হুমায়ুন আজাদের অন্যতম একটি প্রবন্ধ শব্দ থেকে কবিতা। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করেছি। আমি এখন এই বিষয়ে আলোচনা করব হচ্ছে আজকে শব্দ থেকে কবিতার বইয়ের সৃজনশীল প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 23। তোমরা অবশ্যই নিয়েছো। আবারও রিপিট করব যে তোমরা বই নিবে, যখন অনলাইন ক্লাসগুলি অনলাইনে দেখবে তখন তোমরা বই নিবে, কপি নিবে এবং CWSW কপি এবং কলম নিবে সাথে, কেমন? তাহলে তোমাদের সুবিধা হবে, যেটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি তোমরা লিখে নেবে। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে তাহলে আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমি তোমাদেরকে দু একটি কথা বলতে চাই। আমি তোমাদেরকে এই বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে, এই পৃষ্ঠা তোমরা বের করতে পারো। এই সৃজনশীল প্রশ্নগুলি আমি তোমাদেরকে সলভ করে দেব, লিখে দেব এবং বুঝিয়ে দেব। তো তার আগেই বলে নেই, যেহেতু তোমরা এখন ক্লাস 7-এ, তোমাদের অনেক কিছু শিখতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, SMS করেছো, ক্লাসেও বলেছিলে যে আমরা গ এবং ঘ প্রশ্নটা কিভাবে লিখব। অনেকেই আমরা বুঝি না, যেহেতু এখনো আমরা ভালো করে ক্লাস শুরু করতে পারিনি। তো আজকের সেই জিনিস সম্পর্কে আমি ধারণা দিব। আমরা জানি একটি সৃজনশীল প্রশ্নে 10টি নাম্বার থাকে এবং সেখান থেকে 4টি কোশ্চেন থাকে, একটি উদ্দীপক থাকে, উদ্দীপকের বেসিসে 2টা কোশ্চেন থাকে, আর ক এবং খ যে প্রশ্ন দুটি থাকে সেই প্রশ্ন দুটি আমাদের মূল বই থেকে কোশ্চেনটা থাকে এবং সেটা সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা লিখতে পারবো। আর উদ্দীপক যে থাকবে সেই উদ্দীপকটা যদি ভালো করে বুঝি আর মূল বইটা যদি ভালো করে আমাদের জানা থাকে, তাহলে আমরা উদ্দীপকের আলোকে যে দুটি কোশ্চেন থাকে সেই কোশ্চেন দুটি আমরা ভালো করে শিখতে পারবো এবং জানতে পারবো। তো আজকে প্রথমেই বলবো, সৃজনশীল প্রশ্ন হচ্ছে ক্রিয়েটিভ, তোমার নিজ থেকে তুমি নিজে বানিয়ে লিখবা। ক এবং খ দুইটা প্রশ্ন মুখস্থ, আর বাকিগুলি তোমাকে বুঝে বানিয়ে লিখতে হবে, অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। ক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এটি তুমি এক কথা লিখতে পারো, আবার সেন্টেন্সেও লিখতে পারো। কিন্তু তুমি যদি এই প্রশ্নটি
এই ক নম্বর প্রশ্নটি তুমি এক কথায় না লিখে সেন্টেন্সে লিখো, তাহলে সবচেয়ে ভালো হয়। যদি কোনো রকমের বানান ভুল যায় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। বানান ভুল না হলে তুমি নাম্বার শিওর পাবে, তো সেটার দিকে খেয়াল রাখবে। 2 নম্বর হচ্ছে খ নম্বর প্রশ্ন। এই খ নম্বর প্রশ্নে দুইটা অংশ থাকে, নাম্বার থাকে 2। এই দুইটি নাম্বার তুমি সহজেই তুলতে পারো যদি একটু সতর্ক হও, মূল বইটা ভালো পড়া থাকে। এখানে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নটা লিখতে হয় সেন্টেন্সে, দেন এরপরে যে প্রশ্নটি দেওয়া থাকে সেই প্রশ্নটি তোমাকে ব্যাখ্যা করতে হয়। যদি সুন্দর করে তুমি জ্ঞানমূলক প্রশ্নের সাথে এটি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, তোমাকে অবশ্যই এক্সামিনার তোমাকে 2 নাম্বার দিতে বাধ্য। ওকে, এরপরে গ নাম্বার প্রশ্ন হচ্ছে 3টি অংশ থাকবে, 3 নাম্বার। তো এটিও সহজ, 3ও নিতে পারো, আবার 2-এ নেওয়া যায়, খুব 2 ইজিলি করা যায়। তো প্রথম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের আনসার করতে হবে, এটি সেন্টেন্সে। আর এরপরে দ্বিতীয় অংশে হচ্ছে তুমি লিখবে মূল বই থেকে, প্রশ্নে যেটা চেয়েছে সেই আলোকে মূল বই থেকে তোমাকে তুলতে হবে। দেন তৃতীয় অংশে উদ্দীপকে প্রশ্নে যেটা চেয়েছে সেই আলোকে উদ্দীপক থেকে তোমাকে আলোচনা করতে হবে, এবং দুইটার সাথে কম্পেয়ার করে তোমার একটা নিজের মতামত দিয়ে ওখানে শেষ করে দিতে হবে। তাহলে প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারা হচ্ছে মূল বই থেকে, তৃতীয় প্যারা হচ্ছে উদ্দীপক থেকে, এবং বিশ্লেষণ করে শেষ করতে হবে। কেমন? তাহলে এটি হচ্ছে গ নম্বর প্রশ্ন, এটি 3 নাম্বার। ওকে, এরপরে হচ্ছে গ 4 নাম্বার। এটি 4টি অংশ থাকে আমরা জানি। এই 4 নাম্বার প্রশ্নে 3 নাম্বার ক্যারি করা খুবই সহজ। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক, অবশ্যই ওয়ার্ডে জ্ঞানমূলক লেখা যাবে না, এক কথায় লেখা যাবে না। আমরা লিখি উক্তিটি যথার্থ বা মিল আছে বা সাদৃশ্য আছে, এরকমই লেখা যাবে না। তোমাকে পুরো ফুল কোশ্চেনটির সাথে যে প্যাটার্নে কোশ্চেনটা করা হয়েছে, প্যাটার্নটা পুরোটা তোমাকে কোশ্চেন ইয়াটা উঠিয়ে তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, যে কোন দিকটার সাথে মিল আর কোন দিকটার সাথে মিল না, বা কোনটি যথার্থ আর কোনটি যথার্থ না, এটা পুরোটা তোমাকে উঠাইতে হবে। দেন জ্ঞানমূলকভাবে লিখে তারপর হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ তুমি মূল বই থেকে প্রশ্নের সাথে যেটা চেয়েছে সেটি মূল বই থেকে নিয়ে আসতে হবে, সেটি নিয়ে আলোচনা করতে হবে। তৃতীয় অংশে উদ্দীপকে যেটা প্রশ্নে যেটা চেয়েছে উদ্দীপক থেকে সেখান থেকে নিতে হবে, নেওয়ার পরে দুইটার সাথে কম্পেয়ার করতে হবে। দেন শেষে চতুর্থ প্যারায় তোমাকে এই প্রশ্নের সাথে রিলেটেড উদ্দীপক এবং মূল বই থেকে তোমার নিজের একটা মতামত দিবে, এটা কি সঠিক বা সঠিক না, যথার্থ কি যথার্থ না, এরকমের টাইপের। যেভাবে কোশ্চেনে যেভাবে চেয়ে থাকে ঠিক ওইরকমই তোমাকে অ্যান্সার করে নিজের মতামতটা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে এভাবে যদি তুমি ভালো পড়ো, অবশ্যই তুমি এখান থেকে 3 নাম্বার ক্যারি করতে পারবে। তো ঠিক আছে, সম্ভবত বুঝতে পেরেছো, আশা করি। না বুঝলে অবশ্যই আমাকে টেক্সট করবে, SMS করবে, আমি তোমাদেরকে আবার বলে দেব। তো আমরা এখন শুরু করব হচ্ছে উদ্দীপকটি, সৃজনশীল কোশ্চেনের উদ্দীপক, পৃষ্ঠা নাম্বার 23-এর 1 নাম্বার সৃজনশীল কোশ্চেন। আমি তোমাদেরকে প্রথম উদ্দীপকটি একটু বুঝিয়ে দেব, দেন এরপরে তোমরা দেখো, সবাই বই নিতে পারো। এখানে দেখো, এখানে বলছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন, জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। অর্থাৎ জীবনের যে বিভিন্ন স্মৃতি আছে, বিভিন্ন ঘটনা আছে, সেগুলি তিনি সাজাতে পছন্দ। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলেই
ছড়া শোনার বায়না ধরে, অর্থাৎ মাহফুজাকে অনেক রিকোয়েস্ট করে যে ফুফু তুমি আমাকে একটা কবিতা বা একটা ছড়া শোনাবে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? এখানে সেই উত্তরে মাহফুজা উত্তর দেন যে তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তো এই হলো উদ্দীপক, অর্থাৎ মাহফুজা সে তার বিভিন্ন স্মৃতিকে ভিতরে রেখে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে কবিতা লিখেন, তিনি ছড়া লিখেন। তো এই ছড়াগুলি আবার ভাইপো নির্ঝরকে শোনাতেন, নির্ঝর সেগুলি খুবই পছন্দ করতেন। এই নির্ঝর আবার তার ফুফুকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিয়েছে। তাতে আমরা দেখতে পাই যে শব্দ থেকে কবিতার মধ্যে কবি যেটা বলেছেন, লেখক যেটা বলেছেন, সেটার সাথে আমরা দেখি মিল আছে। তো যাই হোক, আমরা শুরু করব প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে প্রথমে বইয়ে দেখি জ্ঞানমূলক প্রশ্নটি আছে কবিতা ক নাম্বার, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? নিশ্চয়ই ছাত্ররা তোমরা জানো, তোমাদেরকে পড়ানো হয়েছে। সঠিক উত্তরটি হবে কবিতা লেখার জন্য প্রথমেই শব্দের প্রয়োজন। তুমি এখানে ইচ্ছে করলে এক কথায় দিতে পারতে, কিন্তু এক কথায় না দিয়ে শুধু শব্দ লিখলেই হতো, শব্দের প্রয়োজন লিখলেই হতো। কিন্তু তুমি এভাবে না লিখে এভাবে লিখবা, কবিতা লেখার জন্য প্রথমেই শব্দের প্রয়োজন। ওকে, এরপরে দ্বিতীয় কোশ্চেন বইতে আছে, তোমরা দেখে নিবা। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে লিখে দিয়েছি, তোমরা প্রশ্নগুলো কিভাবে লিখবে। তোমরা জানো অনুধাবন কোশ্চেনের দুইটি অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক, পরের অংশটি থাকে ব্যাখ্যা। আমি দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হয়। প্রথমে তুমি কি করবে, উত্তর লিখে এখান দিয়ে শুরু করবে। জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে কোনো কথা বা শব্দ লেখার জন্য যেমন বর্ণের দরকার, তেমনি কবিতার জন্য দরকার রং বেরঙের শব্দ। এটি হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্নটি আবার রিপিট করছি, প্রশ্নটি ছিল কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। তাহলে এটির জ্ঞানমূলক এখানে শেষ করে আমরা যখন কপিতে যখন লিখব, এখান দিয়ে শুরু করে তারপরে দ্বিতীয় প্যারাটা একটু সামনে টেনে ডানে একটু সামনে আগিয়ে এখান থেকে শুরু করব। তাহলে বুঝতে সুবিধা হবে, যিনি পরীক্ষা বা কপি দেখবেন টিচার, তার সুবিধা হবে যে এটি দ্বিতীয় অংশ লিখেছে। আমরা অনেক সময় এখান দিয়েই শুরু করি, তাহলে কিন্তু বোঝা যায় না যে কোনটা, এটা কি একটা অংশ, একটা প্যারা না দুইটা প্যারা, যেহেতু অনুধাবনে দুইটা অংশ থাকবে। এরপরে দেখো ব্যাখ্যামূলক হচ্ছে বর্ণ ছাড়া যেমন শব্দ লেখা যায় না, তেমনি শব্দ ছাড়া কবিতা লেখা যায় না, কেননা শব্দের পরে শব্দ বসিয়ে লিখলেই কেবল কবিতা লেখা সম্ভব। একটি ঘুড়ি বানাতে যেমন দরকার হবে লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো ইত্যাদি, এগুলো না হলে যেমন ঘুড়ি বানানো যাবে না, তেমনি শব্দ ছাড়া বা শব্দ না হলে কবিতা লেখা যাবে না। তাই কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। এটি হচ্ছে তোমাদের ব্যাখ্যামূলক। যেহেতু এখানে কবিতার জন্য যা দরকার সে কথাগুলি বলেছে, তোমরা বুঝতেই পেরেছো যে আমরা যখন কবিতা লিখব তখন আমাদের বিভিন্ন ধরনের শব্দ আমাদের
দরকার হবে। আমাদের আশেপাশে আমরা যে আশেপাশে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করা হয়, আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখি, সেখান থেকে পরিচিত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়েই, বিভিন্ন রং বেরঙের শব্দ নিয়ে আমরা ছন্দ বা ধারাবাহিকভাবে যে আমরা ছন্দ আকারে সাজিয়ে বসাই একটির সাথে একটি শব্দ মিলিয়ে মিলিয়ে দিলেই তৈরি হয় কবিতা। তো সেই কথাই এখানে বলছেন যে কবিতার জন্য দরকার হচ্ছে রং বেরঙের শব্দ, বিভিন্ন শব্দ দরকার যেগুলি পাঠককে আকৃষ্ট করে বা কবিতাগুলি অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। ওকে, তো এই হচ্ছে অনুধাবন প্রশ্ন। এরপরে আসি প্রয়োগমূলক প্রশ্ন। আমি এর আগেও বলেছি, আবার রিপিট করছি, প্রয়োগমূলক প্রশ্ন তিনটি অংশ থাকবে। প্রথমে জ্ঞানমূলক, তারপর হচ্ছে মূল বই থেকে প্রশ্নে যেটা চেয়েছে, এরপরে হচ্ছে উদ্দীপক থেকে, এরপর দুইটার সাথে তুলনা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তো এই প্রয়োগমূলক প্রশ্ন এই উদ্দীপকে দেখে নাও। কবিতার বিষয় নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। অর্থাৎ কবিতা সম্পর্কে জানতে গিয়ে নির্ঝর যে তার ফুফুকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরে ফুফু যেটা বলেছিল সেই কথাগুলি আর শব্দ থেকে কবিতার প্রবন্ধে সেই কথাগুলি কি প্রতিফলিত হয়েছে, এটার সাথে কি মিল আছে কিনা, মূল বইয়ে যে কথাগুলি বলা হয়েছে কবিতা লেখার জন্য সে বিষয়টা এই উদ্দীপকে ফুটে উঠেছে কিনা, প্রতিফলিত হয়েছে কিনা, সে বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কি সম্পর্কে আলোচনা করেছে। তো আমরা প্রথমে যেহেতু তিনটি অংশ আমি এখানে ভাগ ভাগ করে লিখে দিয়েছি যে কিভাবে তোমরা লিখবে। ওকে, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা এভাবে লিখতে পারবে, লিখলে ভালো হবে। আর যদি তোমার এর থেকে বেটার হয়, আরও সুন্দর করে লিখতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো শুরু করা যাক। উত্তর আমি এখন বলে দিব। প্রথমে এই প্রশ্নের অনুধাবনমূলক জ্ঞানমূলক উত্তর হবে কবিতার বিষয় নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। এটি হচ্ছে জ্ঞানমূলক। তোমরা কিন্তু অনেকেই, আমি দেখেছি এর আগে, তোমরা অনেকেই এই জ্ঞানমূলক প্রশ্নটাকে লিখো যে প্রবন্ধের সাথে প্রতিফলিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে, অথবা উক্তিটি প্রতিফলিত হয়েছে, এভাবে লিখো। এভাবে লিখলে কিন্তু হবে না, এই যেভাবে লিখে দিয়েছি ঠিক এভাবেই তোমরা লিখবে। ওকে, এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে তোমার বই থেকে, দেখে নাও। দ্বিতীয় অংশ হচ্ছে উত্তর সাহিত্যের নানান রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। শব্দকে ভালোবেসে আদর করে শব্দকে কাজে লাগাতে পারলে কবিতা লেখা সম্ভব। অর্থাৎ কবিতা লেখার জন্য যেগুলি দরকার সেই জিনিসগুলি এখানে বইতে যেটা লেখা আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। কবিরা চেনেন এবং জানেন শব্দের মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। এসব কথাই উঠে এসেছে শব্দ থেকে কবিতা প্রবন্ধে। এটা হলো দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে উদ্দীপক থেকে। তৃতীয় অংশে এখান দিয়ে এভাবে শুরু করতে পারবে। উদ্দীপকেও এই বিষয়টাই উত্থাপিত হয়েছে। নির্ঝর তার ফুফুর কবিতার শ্রোতা, অর্থাৎ নির্ঝর তার ফুফু কবিতা বানিয়ে বানিয়ে লিখে সেগুলি নির্ঝর শুনে। সে তার ফুফুকে প্রশ্ন করে যে কিভাবে এত সুন্দর করে কবিতা লেখে সে। তখন তার ফুফুর উত্তরটি এমন যে চারপাশে শব্দ মনে রেখে তার ফুফু তার প্রশ্নের উত্তর দেয় যে তুমি চারপাশের শব্দগুলি মনে রেখে সুন্দর করে ধারণ করে কবিতা লেখা সম্ভব। তার ফুফু উত্তর করেছিল যে তুমি চারপাশের শব্দগুলি ধারণ করে এগুলি তুমি যখন একটার সাথে একটা মিশিয়ে লিখবে তখন এই কবিতা লেখা সম্ভব। এরপরে লিখবা
আর শব্দ ধারণ করার দিকটির সাথে উদ্দীপক ও শব্দ থেকে কবিতা প্রবন্ধটি সম্পর্কিত। ওকে, এতটুকু লিখতে পারলে আলহামদুলিল্লাহ তুমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে প্রিয় ছাত্ররা। এরপরে আসি আমরা উচ্চতর দক্ষতা। এখানে যেটা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার নিজের মতামত যুক্ত করতে হবে। কেমন? তাহলেই তুমি একটি ভালো নাম্বার পাবে। প্রশ্নে যেটা চাই সেটার সাথে রিলেটেড উত্তর তোমাকে অবশ্যই করতে হবে। এখানে 4টি অংশে 4 নাম্বার জ্ঞানমূলক থাকে। আবার রিপিট করেছি, প্রথমে জ্ঞানমূলক, তারপরে মূল বই থেকে, এরপরে উদ্দীপক থেকে, তারপর তোমার নিজের মতামত দিতে হবে। আমি প্রশ্নটি লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখতে চাইলে অবশ্যই ভালো করবে। এর থেকে যদি বেটার হয় তুমি আমাকে অবশ্যই, এর থেকে বেটার হলে আমি তোমাকে সবচেয়ে বেশি নাম্বার দিব। তো তোমরা এই প্রশ্নগুলি কপিতে লিখে নিতে পারো অথবা ভালো করে বুঝে নিতে পারো। অবশ্যই লিখে নিলে সবচেয়ে ভালো হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা শুরু করি। প্রথমে গ নাম্বার প্রশ্ন, 4 নাম্বারে উচ্চতর দক্ষতা। প্রশ্নটি হচ্ছে, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। এখানে একটা প্রশ্ন আছে, আমরা এটি জ্ঞানমূলক অ্যান্সার করব। ঠিক আছে, প্রথমে এটার জ্ঞানমূলক হবে, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে। তোমরা অনেক সময় কিন্তু অ্যান্সার করো এভাবে যে প্রবন্ধের মূল ভাবটি ধারণ করে, এভাবেই করো, তাহলে কিন্তু হবে না। পুরো লাইনটা তোমাকে সেন্টেন্সে উঠাইতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো দ্বিতীয় অংশ, শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবিতায় কিভাবে শব্দ ব্যবহার করা হয় এবং শব্দের উৎসের কথা বলা হয়েছে। মূলত শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা। নতুন ভাব, নতুন ছবি কেবল কবিদের চেতনায় খেলা করে। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়ারূপী, তাই তারা লিখতে পারেন কবিতা। এটা উদ্দীপক থেকে নেওয়া হয়েছে, যেহেতু এখানে উদ্দীপক এবং কবিতার মধ্যে যে মূল বিষয়টা আছে, সেটা যে কথা বলেছে সেই কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে বইয়ের মূল বিষয়টা তুলে ধরা হয়েছে। দেন এখন উদ্দীপকে কি বলেছে, বইয়ের সাথে কি সম্পর্ক আছে, কোন মূল ভাবটা আসছে, সেটা এখন আমরা লিখব তৃতীয় অংশে। তৃতীয় অংশ হচ্ছে উদ্দীপকেও কবিতা লেখার রূপ ও শব্দ গ্রহণের কৌশল সম্পর্কে বলা হয়েছে। মাহফুজার কাছে নির্ঝর জানতে চায় কিভাবে সুন্দর কবিতা লেখা হয়। তখন মাহফুজা বলে যে চারপাশের সুন্দর সুন্দর শব্দময় শব্দগুলো ব্যবহার করে চমৎকার কবিতা লেখা সম্ভব। অর্থাৎ বুঝে বুঝে শব্দ ধারণ ও প্রয়োগ করতে বলা হয়েছে। ওকে, এরপর হচ্ছে চতুর্থ অংশ, এটা হচ্ছে তোমার নিজের মতামত। আমি এখানে যেভাবে দিয়েছি এভাবে দিলে ভালো। পরিশেষে বলতে পারি যে উদ্দীপক ও শব্দ থেকে কবিতার প্রবন্ধের সাথে সম্পর্কিত। যেমন প্রবন্ধে লেখক বলেছেন শব্দের সঙ্গে রং বেরঙের শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। আর অন্যদিকে মাহফুজা
বলেছেন আমাদের চারপাশের সুন্দর সুন্দর শব্দময় শব্দগুলো ব্যবহার করে চমৎকার কবিতা লেখা সম্ভব, আর এই দিকটি শব্দ থেকে কবিতা প্রবন্ধের সাথে সম্পর্কিত। ওকে, এভাবে দিলে হবে। তো ঠিক আছে ছাত্ররা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। এরপরে বাড়ির কাজ হলো আজকের বাড়ির কাজ হলো সৃজনশীল প্রশ্ন 1 নং, শেখা ও লেখা। তোমরা অবশ্যই শিখবে এবং এটা না দেখে লেখার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের লেখার দক্ষতাও বাড়বে আর হাতের লেখাও সুন্দর হবে। প্রিয় ছাত্ররা, আজ আর নয়, সবাই ভালো থাকবে, অবশ্যই বাসায় থাকবে, স্টে হোম, বিনা কারণে বাসার বাইরে বের হবে না। ওকে, আল্লাহ হাফেজ, আবার কথা হবে, আবার দেখা হবে।